পরিস্থিতি তো খুবই আশাব্যঞ্জক। আমরা কোরবানি ঈদের দিন ইউজুয়ালি লোকে তো আপনার হলমুখী হয় না, আমরা দেখেছি গত কয়েক বছরে। কিন্তু এবার ঈদের দিন বিকাল থেকে শো শুরু হয়েছে এবং সেই শোগুলা প্রত্যেকটা হাউসফুল গেছে। আপনারা জানেন, ইনফ্যাক্ট আজকে যে সিনেপ্লেক্সে বসে আছি আমরা, সিনেপ্লেক্সের 7টা শাখায় 12টা শো ছিল। সেটা পরে দর্শকের চাপে হাউসফুল হতে হতে 22টা শো গেছে গতকালকে। আজকে 47টা শো, এটা রেকর্ড বলা যায়। কারণ এর আগে যতগুলো সিনেমা সিনেপ্লেক্সে চলেছে, কখনো কোনো সিনেমা 47টা শো একদিনে চলেছে এই ঘটনা ঘটেনি। তাহলে তো এটা রেকর্ডই, তাই না? হায়েস্ট 32টা ছিল। ইনফ্যাক্ট আমাদের সিনেমা সুরঙ্গ তখনও 28টা শো ছিল আমাদের হায়েস্ট। সো অ্যাবসলিউটলি উই আর ভেরি হ্যাপি যে এই ধরনের একটা, ইট ওয়াজ অ্যান্টিসিপেটেড, বাট কিন্তু রেসপন্স এই লেভেলে পাবো দর্শকের কাছ থেকে এটা আমরা ভাবিনি। আর আমি বারবারই বলতে চাচ্ছি যে রাফি যে ছবিটা বানিয়েছে, এই ছবি সত্যিকার অর্থেই আপনারা যারা দেখবেন, দর্শকরা যারা দেখছে তাদের রিয়াকশন আপনারা পাচ্ছেন। এই ছবি কিন্তু বাংলাদেশে আগে হয়নি, ইন টার্মস অফ ভিজুয়াল, ইন টার্মস অফ সাউন্ড, ইন টার্মস অফ স্টোরি টেলিং এবং গল্প বলবার যে ধরন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কন্টেন্ট ফিল্ম অ্যাট দ্য সেম টাইম কমার্শিয়াল। এই সিনেমা আসলে এই প্রথম হয়েছে। আমি কালকে 7:30টায় SKS এ শো দেখলাম। আমি এর আগে তো আমরা দেখেছি, কিন্তু সেটা ছোট স্ক্রিনে হয়তো প্রিভিউ করার জন্য। কিন্তু গতকালকে SKS এ আমি শোটা দেখে আমি নিজেই আসলে খুবই কি বলবো যে এই সিনেমা আসলেই বাংলাদেশে প্রথম করেছে। কংগ্রেচুলেশনস রাফি। অফকোর্স এটা কোলাবোরেটিভ এফোর্ট হলেও রাফির কৃতিত্ব সবচেয়ে বেশি আমি বলবো। অ্যান্ড মেগাস্টার শাকিব খান, একটু আগে আমার শাকিব ভাইয়ের সাথে কথা হচ্ছিল, ওনাকে আমি বলছিলাম যে শাকিব ভাই, আপনি তো এমনিতেই আপনি একটা ইন্ডাস্ট্রি, আপনি আপনার 2টা ঈদে অনেকগুলো হল শুধুমাত্র ওনার কারণে খোলা হয়। আর সেখানে শাকিব ভাইয়ের সঙ্গে যখন রাফি যুক্ত হলো, তখন এটা অন্য মাত্রায় আসলে চলে গেছে। কারণ শাকিব খানকে এইভাবে প্রেজেন্ট করা, এটা আমার কাছে মনে হয় প্রথম। এটা শাকিব ভাই নিজেও স্বীকার করবেন। সো সেটাই। এবং যে মাল্টিপ্লেক্স গুলো যে শুধু তাই না, প্রত্যেকটা জায়গায় শো বাড়ানো হচ্ছে। গতকালকে আপনি বগুড়ার মধুবন বলেন, আপনার ময়মনসিংহের ছায়াবানী বলেন, যশোরের মনিহার বলেন, আপনি খুলনার লিবার্টি বলেন, আপনি যেখানে, এমনকি সিঙ্গেল স্ক্রিন গুলা প্রত্যেকটা হাউসফুল। বাংলাদেশে ঢাকা শহরের মধুমিতা, শ্যামলী সব হাউসফুল। আজকে তো এই মুহূর্তে যত শো চলছে সব হাউসফুল। সো এটা রেকর্ড ভাঙার বিষয় না, বিষয়টা খুবই আনন্দের। আজকে যদি আমাদের সিনেমাটা ভালো যায়, তাহলে পরে যে সিনেমাটা আসছে সেটা যারই হোক না কেন, যে প্রযোজকেরই হোক না কেন, যে ডিরেক্টরই হোক না কেন, আমরা চাই সেটাও ভালো যাক। ইনফ্যাক্ট আজকে যে দর্শক হলমুখী হলো, এই কারণে কিন্তু পরের সিনেমাগুলোও ভালো যাবে এবং আমরাও অন্য সিনেমা বানানোর একটা উৎসাহ পাবো। না দেখেন, এখানে আভাসের কোনো বিষয় নাই। আমি বুঝতেই পারছি যে আপনি সিনেমাটা এখনো দেখেন নাই, তাড়াতাড়ি আপনি দেখে ফেলেন। আপনি যদি সিনেমাটা দেখেন, সেখানেই আপনি আসলে উত্তর পেয়ে যাবেন যে তুফান 2 আসছে কি আসছে না। আর সেখানে যাই বলা হোক না কেন, দর্শকের যে উন্মাদনা, যে উচ্ছ্বাস, তাতে তুফান 2 তো আমাদের করতেই হবে মনে হয়, নাকি রাফি? খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ তো করতে হবে। খুব তাড়াতাড়ি বলতে ভেবে রাখি, খুব তাড়াতাড়ি মানে ওরা এখন তুফানে উঠতেছে, শেষ হলে হয়তো হুমকি দিবে। সব বলে দিলে কি হবে, আগে তুফানটা দেখুন। অবশ্যই প্ল্যান, আমরা হুট করে সিনেমার লাস্টে আমরা হয়তো এভাবে লিখে দিই এই তুফান। তুফান 2 এমন জায়গায় শেষ হচ্ছে, তুফান 1 এমন জায়গায় শেষ হচ্ছে, আমরা প্ল্যান করে তুফান 1টা আপাতত দেখুক, ইনশাআল্লাহ বাকিটা আমরা পরে অফিসিয়ালি ঘোষণা করব। দর্শকের সাথে সাকিব ভাইকে না সিনেমা দেখা তো সম্ভব না, তাহলে কোনো সিনেমা দেখবে না, সাকিব ভাইকে দেখবে। না, কিন্তু অবশ্যই সিনেমা দেখার প্ল্যান আছে, শাকিব ভাই তো সিনেমাটা দেখবে। দেখবে আপনাদের সব আপনাদেরকে এটা আমরা অফকোর্স আমরা খুব তাড়াতাড়ি জানাবো আপনাদের।
দেখেন আমরা আমি বারবার একটা কথাই বলেছি যে আমরা ওই কম্বিনেশনটাই ঘটানোর চেষ্টা করেছি। ইনফ্যাক্ট আবারও আমি রাফিকে ক্রেডিট দেব, যখনই আমরা এটা কালেকটিভলি যখন কোনো একটা এফোর্ট নিয়ে কোনো কালেকটিভলি কোনো একটা ইউনানিমাস কোনো একটা ডিসিশন হয়েছে, তখন কিন্তু রাফি সেটা এগ্রি করে গেছে। কারণ দেখেন শাকিব খানের একটা দর্শক আছে, দেখেন দর্শকটা তো আসলে বড় করতে হয়। ধরেন শাকিব খানের যে দর্শক আছে, আমি বলবো আমি গতকালকে অনেক দর্শকের রিয়াকশন দেখলাম, জীবনে প্রথম শাকিব খানের সিনেমা দেখেছে এবং এবং তারা বলছে যে আজকে থেকে আমরা শাকিব খানের ভক্ত হয়ে গেলাম। আবার চঞ্চল চৌধুরীর একটা দর্শক আছে, রায়হান রাফির নিজের একটা দর্শক আছে, মিমি চক্রবর্তীর একটা দর্শক আছে, আয়নাবাজির নাবিলার একটা দর্শক আছে, এবং এছাড়া অন্যান্য যে আর্টিস্টরা আছে প্রত্যেকে কিন্তু শক্তিমান অভিনেতা। ওই কম্বিনেশনটাই আমরা ঘটানোর চেষ্টা করছি। না ওই যে একটা ছিল, ওই যে মনে হয় কে যেন জিজ্ঞেস করছিল পাইরেসি নিয়ে একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা একটু আমি পরিষ্কার করে বলে দিতে চাই সবাইকে। দেখেন বাংলাদেশে এমনিতে ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে হলের, সেটা খুবই নাজুক অবস্থায় আছে। আমরা হিমশিম খাচ্ছি প্রডিউসাররা, সিঙ্গেল স্ক্রিনগুলা সেগুলা আস্তে আস্তে আরেকটু স্ট্রাকচার্ড হলে আমরা আসলে ভালো সিনেমা বানানোর একটা সাহস পাবো। তো সেই জায়গায় পাইরেসি নিয়ে আমি একটা কথা বলবো যে আপনি দেখেন আমাদের প্রথম সিনেমা সুরঙ্গ যখন পাইরেসি হয়ে গিয়েছিল, আমরা কিন্তু এই জায়গাটায় খুবই শক্ত, আমি আবারও জানাতে চাই সবাইকে। তো আপনারা দেখেছেন যে সিনেমা পাইরেসি হওয়ার সাথে সাথে আমরা যখন ডিবি অফিসে গিয়েছিলাম এবং তার পরদিনই কিন্তু দুজন অ্যারেস্ট হয়েছিল। এবং সেই এক বছর আগে এবং আমি প্রথম আলোতে আমি নিউজ দেখলাম, অন্যান্য পত্রিকাতেও নিউজ দেখলাম যে তাদের নামে চার্জ গঠন হয়েছে, এক বছরেও তারা অব্যাহতি পায়নি এবং বাংলাদেশের প্রচলিত আইনে 4 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সো আমি সবাইকে বলবো, আমি ছোট ছোট অল্প অল্প ক্লিপিং দেখতে পাচ্ছিলাম সোশ্যাল মিডিয়াতে। আমি আমার সমস্ত দর্শক ভাই বোনদেরকে এবং যারা সাকিব ভাইয়ের ভক্ত, যারা চঞ্চল ভাইয়ের ভক্ত, যারা সিনেমা প্রেমিক, তাদের সবাইকে বলবো তারা হয়তো না বুঝে এটা করেন অনেক সময়, আপনারা এটা করবেন না। এটা করলে এটার এটুকু বলে দিতে পারি, যেই হোক না কেন, যেভাবেই হোক না কেন, এই ছবির কোনো ধরনের এই ধরনের যদি চেষ্টা করা হয় বা কেউ যদি করে, সেটা আমরা কঠিনভাবে পদক্ষেপ নেব। এবং আমি সবাইকে ইনফ্যাক্ট অনুরোধ করব, আমার ধারণা শুধু আমি না, এটা যদি আমরা কঠিনভাবে এটা শক্তভাবে দমন করতে চাই, আমার মনে হয় আমার সঙ্গে অন্যান্য যে প্রডিউসাররা আছে, ইন্ডাস্ট্রি অন্যান্য মানুষ আছে, সবাই আমাদের সঙ্গে আসলে সাপোর্ট নিয়ে তারাও আমাদেরকে সেটা প্রতিহত করতে আমাদেরকে হেল্প করবে। একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হলো যে রাফি ভাই নিঃসন্দেহে ভালো ডিরেক্টর এবং আপনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে বাজেটের ব্যাপারটা আসলে রাফির বাজেটের হিসাব থাকে না, মানে প্রডিউসার হিসাবে আপনি এটা বলবেন যে রাফি ভাই বাজেট ছাড়াও অনেক খরচ করে ফেলে, মানে এটা আপনি বলেছিলেন। এটা একটু জানতে আমি দেখেন এটা আমি বলি নাই আসলে ওইভাবে, আপনি আমি জানি না। বলেছেন। আমি ওইটা আমি পজিটিভলি বলার চেষ্টা করেছি যে যেটা আপনি দেখবেন যে শাকিব খান আমাদের প্রেস কনফারেন্সে বলেছে রাফিকে যদি 500 কোটি টাকা দেওয়া হয়, রাফির তাও কম পড়ে যাবে। কেন কম পড়ে? বিকজ রাফি আসলে সিনেমাটাকে লার্জার দেন লাইফ দেখে। এবং এই সিনেমার ক্ষেত্রেও হয়েছে, রাফি বলেছে এটা আমার চাই। রাফির সাথে বারবারই নেগোশিয়েট করতে হয়েছে, ঝগড়া হয়েছে, রাফি না বাংলাদেশের পার্সপেক্টিভে এটা সম্ভব না, আমরা পারবো না। রাফি বারবারই নেগোশিয়েট করেছে যে না এটা আমার চাই। রাফি কিন্তু রাফি নিজের জন্য চায়নি, রাফি একবারও বলেনি যে না শাকিল ভাই আমার রেমুনারেশন, আমার কষ্ট হচ্ছে, আমাকে একটু রেমুনারেশন বাড়িয়ে দেন, একবারও বলেনি। ও বলেছে যে আমি এই ফ্রেমটাতে এই জিনিসটা দেখতে চাই। তো এটা তো সাধারণ দর্শকের জন্য, সো সিনেমাটার জন্য, সো সেই জায়গাটা তো খুবই পজিটিভ। এবং সেই জায়গায় আমরা আমাদের সাধ্যমতো যতটুকু রেসপন্ড করার আমরা করার চেষ্টা করেছি। আমার মনে হয় এটা রাফি একটু বলুন। এটা এত বড় দিক বাংলাদেশে কোনো প্রযোজক নেবে না, যে দিক আমাদের প্রযোজক নিচ্ছে। কারণ কালকে আমরা আড্ডা দিচ্ছিলাম, তো একজন বলছিল ভাই এক friend, যে প্রথম তুফান শুনে উনি কিভাবে রাজি হলো, এত বড় গল্প শুনে কিভাবে বুঝতো যে এটা এরকম হবে। কারণ একটা গল্প শুনে যে ভেবে ফেলা একটা প্রডিউসারের যে এটা এরকম কিছু হতে যাচ্ছে, এটা একটা প্রডিউসারের ভুল। সব গল্প শুনে সব প্রডিউসার বুঝে না। এবং এখন না হয় অনেক ব্যবসা হচ্ছে, অনেক হাই, যখন আমরা বানাচ্ছি তখন তো এটা ছিল না। তখন যে আমাকে বিশ্বাস করে আমি যা যাচ্ছি, আপনার সিনেমাটা দেখলে বুঝতে পারবেন যেখানে কি হাই স্কেল জিনিস ইউজ করেছে। যে ক্যামেরা দিয়ে শুট হচ্ছে, সেই ক্যামেরা দিয়ে বাংলাদেশে আগে কখনো শুট হয় না। ইন্ডিয়াতে খুব কম সিনেমা সেটাতে হয়।
ফাইট যেভাবে হয়েছে বা যেভাবে অ্যাকশন হয়েছে, যে কার গুলো ইউজ হয়েছে, একটা ভিনটেজ কার আপনার সম্বন্ধে জানেন, এগুলা মানে ভাড়া কিন্তু পাওয়া যায় না। এগুলা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতেছে অনেক টাকা দিয়ে, কারণ এগুলা সাধারণ শুটিং এ ভাড়া দেয় না, সবার শখের জিনিস। তা আমার এরকম ইয়ে ছিল যে আমার 5টা 6টা জুনিয়র আর্টিস্ট অভাব ছিল না, এবং সেট সবকিছু মিলে অনেক ব্যয়বহুল। আমি প্রডিউসার থেকে ধন্যবাদ দিতে চাই, তারা আসলে আমার সব আবদার রেখেছে। এখন হয়তো তার রেজাল্ট পাচ্ছে, আরো ভালো রেজাল্ট পাইতো আমাদের বাংলাদেশের হলগুলা আরো ভালো থাকতো, পরিবেশটা ভালো থাকতো, আরো যদি সিনেপ্লেক্স থাকতো, আমরা আমাদের সিনেমার যে গতি বা যে লেভেলে মানুষের দেখার আগ্রহ, মানে সিনেপ্লেক্স যদি আরো 100টা থাকতো 100টাই হাউসফুল হতো। এক্স্যাক্টলি। কারণ মানুষ টিকিট পাচ্ছে, তো মানুষের ছুটি শেষ হয়ে যাচ্ছে। সিঙ্গেল স্ক্রিন মধ্যে আপনারা যদি দেখেন, ছবি দেখেন, সবাই গেঞ্জি খুলে সিনেমা দেখতেছে। এখন যেই হলে এসি নাই সিনেমা দেখে, এবং সেগুলো তো মহিলারা যাবে না, কিভাবে যাবে? তো এই অবস্থার মধ্যে যদি পরিবেশটা তুফান দরকার। আসলে এত ভালো যাচ্ছে, তো আমরা আশা করি আমাদের সবকটা এরকম, এই জন্য সব বাবাদের বলছি, দেখেন আরো যারা প্রডিউসার আছে, আরো যারা ডিরেক্টর আছে, আপনারা সব একসাথে কাজ করেন, ইন্ডাস্ট্রিটা ভালো হবে। এখন আমাদের সময় একসাথে সবাই মিলে কাজ করে আরো হল বাড়ানো, ইন্ডাস্ট্রিকে ঠিক করা। 1 বছর পর পর সিনেমার উৎসব করে লাভ নেই, প্রতি মাসে উৎসব হইতে হবে। শুভঙ্গদের উৎসব হয়েছিল, আবার এখন তুফানে হচ্ছে। ঈদ বাদেও সিনেমা তো আসতে হবে। উৎসবটা হইতে গেলে কি হবে, আমাদের সবার এক হইতে হবে। এখন এই যে একজন কারণে এটা বন্ধ করলে আমাদের দেশ ঠিক হয়ে যাবে, এবং হলগুলোতে বক্স অফিস হিসাব করতে হবে। আমি সারাদিন থেকে হিসাব করতেছি, আমি বলছি, কি ব্যাপার তুফান হিট, আপনি উল্লাস করেন, উৎসব করেন, উনি সারাদিন এই হলে বক্স অফিস থাকলে কিন্তু প্রডিউসার এটা করা লাগে না, সফটওয়্যারে চলে আসবে। এই প্রশ্নটা একটু সাকিব ভাইয়ের কাছে জানতে চাচ্ছি। যে বক্স অফিস আমাদের ইন্ডিয়া থেকে তাকাই, সেখানে প্রতিদিন হিসাবটা কিন্তু পেয়ে যাচ্ছে প্রডিউসার এবং দর্শকরা সবাই। সেখানেও কিন্তু দর্শকদের একটা সিনেমা দেওয়ার আগ্রহ তৈরি হচ্ছে, এত টাকা সেল হচ্ছে, এত ভালো যাচ্ছে। এই জিনিসটা আসলে আমাদের দরকার কিনা, বা এটা কতটুকু কভার করে দেওয়া অ্যাবসলিউটলি। সাকিবের সঙ্গে ব্যবস্থা বা এই ধরনের কোনো ব্যবস্থা নিতে বারবারই বলছি যে এটা তো সরকারের কাছে, তথ্য মন্ত্রণালয়ের কাছে। ইনফ্যাক্ট আমাদের যে এখন ডায়নামিক তথ্য প্রতিমন্ত্রী যিনি আছেন আরাফাত ভাই, উনি অনেক পজিটিভ। কয়েকদিন আগেও আমরা যখন দেখা করেছি, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে ইন্ডাস্ট্রির যা যা স্ট্রাকচার করা দরকার, যা যা অবকাঠামোগত উন্নয়ন করা দরকার, উনি আমাদেরকে হেল্প করবেন। এবং আমি এখনো বলবো যে আমরা যদি সরকারের সঙ্গে আমরা যারা প্রযোজক আছি, যারা হল মালিক আছে, যারা যারা স্টেক হোল্ডার আছে, একসাথে বসে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারি, তাহলে ইন্ডাস্ট্রি আমাদের দাঁড়িয়ে যাবে। রাফি যেটা বললো যে দেখেন, আজকে আমরা একটা সিনেমা বানিয়েছি, এরপরে অন্য প্রযোজকের আরেকটা সিনেমা আসবে, আমরা যদি একজন আরেকজনকে সাপোর্ট করি, তাহলেই তো ইন্ডাস্ট্রিটা দাঁড়াবে। বরং আমরা একসাথে হয়ে আমরা আমাদের ইন্ডাস্ট্রির যা যা সমস্যা সেগুলোকে আমরা অ্যাড্রেস করি, এবং অ্যাড্রেস করে সেগুলোর সমস্যার সমাধান করবার জন্য আমরা সরকারের কাছে আমরা বলি, এবং আমাদের প্রাইভেট সেক্টরে আমাদের যা যা করণীয় আছে, এই একসাথে যদি আমরা সবাই মিলে করতে পারি, তাহলে অ্যাবসলিউটলি আমাদের ইন্ডাস্ট্রি অনেক অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। এবং রাফির যে স্বপ্ন অনেক বড় সিনেমা বানাবে, এবং যেই যোগ্যতা রাফির আছে, সেটার জন্য যে ইনফ্রাস্ট্রাকচারটা দরকার এবং প্রডিউসার হিসেবে আমাদের যে সাপোর্টটা দেওয়া দরকার, তখন আমরা সেটা দিতে পারবো। অ্যাবসলিউটলি। আপনাদেরকে একটু জানাই, আমি আমি এর আগেও কয়েকটা আপনাদের সামনে যখন এসেছি, আমি বারবারই বলেছি যে দেখেন, সবাই হল মালিকদের, প্রযোজকরা হল মালিকদের কথা বলে যে হল মালিকরা টাকা দেয় না। হল মালিকরা আসলে টাকা কিভাবে দিবে? হল মালিকরা শুধু 2 ঈদে যদি আমি ছবি নিয়ে হাজির হই, তো হল মালিকের তো সারা বছর সেই হলটা চালাতে হয়। তো তখন যদি কোনো ছবি না থাকে এবং হল মালিকের যদি টাকা না আসে, তখন তো আসলে হল মালিকও তখন চেষ্টা করবে যে না, এই দুই ঈদে যে সিনেমা আসছে সেটা দিয়ে সারা বছরের টাকাটা তুলে নেওয়া। হল মালিক যখন এই 2 ঈদে সারা বছরের টাকা তুলে নিতে চাইছে, তখন কিন্তু আবার আমরা বিপদে পড়ে যাচ্ছি যে প্রযোজক হিসেবে, যে আমরা যে প্রযোজক হিসেবে আমরা যে কাট, আমাদের প্রডিউসার্স কাট যেটা, সেটা এতই কম, সেটা দিয়ে আসলে একটা ব্লকবাস্টার সিনেমায়ও যে টাকা তোলা সম্ভব, এটা খুবই দুঃখজনক আসলে। সো আমি বলবো যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা বছরে অ্যাটলিস্ট 4টা সিনেমা করব, এবং 2টা ঈদে এবং 2টা ঈদের বাইরে আমরা রিলিজ করব। এবং সিনেমা আমরা এমনভাবেই ডিজাইন করার চেষ্টা করব যাতে দর্শক পছন্দ করে, আবারও যাতে মানে ঈদ ছাড়াও যাতে হলে আমরা দর্শকের উপচে পড়া ভিড় আমরা দেখতে পাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।